নমস্কার, সালাম, আদাব। আরামবাগ টিভিতে আমরা আজকে একটা বসেছি, এমন একজনকে নিয়ে বসেছি। অলরেডি আপনারা তো খুবই পরিচিত হয়ে গেছেন এই মুখটির সঙ্গে। বিমান ঘোষ, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি, তিনি আজকে এসেছেন। আপনাকেও ধন্যবাদ জানাই। এবং আমি রয়েছি, বিমানদা রয়েছেন। বিমানদার পাশে যিনি রয়েছেন, এর গলাটা প্রায় আরামবাগ টিভিতে শোনা যায়। রাজনৈতিক কোনো চর্চা, কোনো বিশ্লেষণ হলেই আরামবাগ টিভি মনে করেন যে খুবই অভিজ্ঞ একজন জার্নালিস্ট আরামবাগে রয়েছেন। আর্থিক লিপির এক্সিকিউটিভ এডিটর দেবাংশু চক্রবর্তী, তিনি আজকে এসেছেন। দেবাংশু নমস্কার। অবশ্যই আমার বন্ধু বলা যায়। আসলে ভোট একেবারে চলে এসছে বলা যায়, মাত্র কয়েকটা দিন। 6ই মে ভোট হবে আরামবাগে, এবং তার আগে এখন বিরাট একটা হাওয়া কাজ করছে বিজেপি বিজেপি বিজেপি। এখন আগে বলা হতো চতুর্মুখী লড়াই। চতুর্মুখী লড়াই বললেও দলগুলো একটা পর একটা নাম শোনা, 4টে দলের নাম শোনা যেত। যখন এখানে নমিনেশন পর্ব চলে, যখন বাম কংগ্রেস জোট নিয়ে কথা চলে, তখনও কিন্তু চতুর্মুখী লড়াই এরকম একটা কথা শোনা যাচ্ছিল। যত ভোট আগিয়ে আসছে, এখন তৃণমূল আর বিজেপি এই দুটো দলের কথা উঠে আসছে। গতকাল পারুল মাঠে যখন এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি অবশ্য তৃণমূল সুপ্রিমো হয়ে এসেছিলেন, তিনিও যত বক্তব্য রেখেছেন, চর্চা করেছেন, তার মধ্যে পুরো ভাগটাই ছিল বিজেপির বিরুদ্ধে। সুতরাং লড়াইটা যে তৃণমূল ভার্সেস বিজেপি, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। এবং আমরা আজকে বিমানদাকে পেয়েছি। বিমানদা আর আমি আর দেবাংশু আর্থিক লিপির একবার এক্সিকিউটিভ এডিটর। আমরা কিন্তু বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসছে, আম পাবলিক প্রশ্ন করেছে, রাজনৈতিক নেতারা জানতে চাইছে, সেই সব নিয়ে একেবারে উত্তর চাই। আমরা উত্তর চাই দেবাংশু, তাই তো? প্রথমে একবার যেটাতে শুরু করি, আজকে কি হয়েছিল অ্যাকচুয়ালি রাজাটি মারখানা এই কামারশাল এলাকাতে, যে আপনারা অতক্ষণ একটা অবরোধ করলেন, রাস্তাটাকে পাবলিককে নাকাল করলেন? দেখুন, আজকে খানাকুলে আমাদের প্রচার মিছিল ছিল তপন রায়ের, আমাদের প্রার্থী তপন রায়ের সমর্থনে। তো মিছিলের পারমিশন ছিল, পুলিশের পারমিশন নিয়ে আমরা মিছিল করেছিলাম। তো মিছিল শুরু হবার কিছুক্ষণের মধ্যেই ওখানে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু দুষ্কৃতী মিছিলের ওপর নির্মমভাবে আঘাত করে। সেখানে দেখা যায় আমাদের 5টার মতো মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। আমাদের যে প্রার্থীর যে গাড়ি ছিল, গাড়ির ওপর অত্যাচার করা হয়েছে, কাঁচ টাচ ভেঙে দেওয়া হয়েছে। এবং আমাদের সেন্ট্রাল থেকে প্রতিনিধি এসেছিলেন, তার গাড়িতেও ইট ছোড়া হয়েছে। এবং 4 জন কর্মীকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে 2 জন খুব ইনজিওর্ড, একজনের হাত ভেঙেছে এবং একজন দুজনই খানাকুল হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে কংগ্রেসেরও ওখানে প্রচার মিছিল ছিল। কংগ্রেসের লোকজন নেই, তাদেরকে আমাদের উপর অত্যাচার দেখি তারা ওখান থেকে বেরিয়ে চলে গেছে, প্রার্থী ছিলেন। তো সেখানেতে আমাদের সঙ্গে ওখানে তো আমরা এসে কামারশালেতে রোড ব্লক করে দিই। আমি প্রচার মিছিলে ছিলাম সালেপুরে, আরামবাগে। তো প্রচার মিছিল শেষ করেই আমিও চলে যাই ওখানে গিয়ে ছেলেরা মারটার খেয়েছে, তারা যথেষ্ট উত্তেজিত ছিল। তো সেখানেতে আমরা পুলিশকে জানাই যে এটা যারা করিয়েছে নজিবুল করিম ময়না, যুব তৃণমূলের নেতা, তো তাদের এগেনস্টে স্টেপ নিতে হবে এবং অ্যারেস্ট করতে হবে। আরামবাগ আইসি ছিলেন, পরে এসডিপিও গেছেন, পুরসুরও ওসি ছিলেন, খানাকুল ওসি ছিলেন, সবাই ছিলেন। তো সেখানে আমি দাবি রাখি সেখানে। তো সঙ্গে ওখানে বসি এফআইআর লেখা হয়, এফআইআর লঞ্চ করা হয় এবং এফআইআর হয়েও গেছে। এফআইআর হয়েছে মূলত 4 জনের নামে, আরও মোট 12 জনের নামে হয়েছে, লিস্ট আছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও একবার প্রমাণ হলো যে তৃণমূল কংগ্রেস সেই পঞ্চায়েত ভোটের সময় যেভাবে জিতেছিল আবার সেই রকমভাবে জেতার চেষ্টা করছে। কিন্তু ওরা ভাবতেও পারেনি যে বিজেপি এটার প্রতিরোধ করবে। না, এখানে আমার মনে হয় একটা জায়গা বিমানদাকে আমাদের বা আমার তরফ থেকে একটা ডিরেক্ট প্রশ্ন, যে এই যে আমরা রাজনীতির যে পরম্পরা দেখে এসেছি আমাদের রাজ্যে, একটা সময় সিপিএম এর অত্যাচার আমরা দেখেছি, সেখানে তৃণমূল মিছিল করতে গেলে ঠিক একই ঢঙে মারধর করা এবং সেইভাবে তাদের গণতান্ত্রিক যে অধিকার মানুষের, সেটা বিরোধী যে কোনো দলের প্রতি তারা আক্রমণ করেছে। পরবর্তীকালে আমরা এখন দেখছি যে যেটা ঘটেছে সিপিএম এর বা বাম আমলের, আমি বলতে পারি একবারে শেষ 5-7 বছর ধরে,
তো এখন যেটা হচ্ছে, আপনার কথা অনুযায়ী আমরা বুঝতে পারছি যে আপনাদের একটা প্রচার মিছিল ছিল এবং প্রচার মিছিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা হামলা করা হয় এবং সেই হামলায় আপনাদের কর্মীরা আহত হয়েছেন। কিন্তু সাইড বাই সাইড এটাও আমরা যেটা আমরা জেনেছি যে তৃণমূল কিছু কর্মী ওখানে, যারা ওখানে তৃণমূল আশ্রিত আপনারা বলছেন, দুষ্কৃতী বলছেন যাদের, তারা আবার একটা দোষ চাপাচ্ছে যে বিজেপিও আমাদের কিছু কর্মীকে মারধর করেছে, তারাও ইনজিওর্ড। তো এই যে চিত্রটা আরামবাগে মহকুমার বুকে ফুটে উঠছে, বিশেষ করে খানাকুল যেখানে হয়েছে, আমরা বারবার চর্চায় ছিলাম যে নজিবুল করিমের মতো একজন যুব দাপুটে নেতা সেই এলাকায়, যেখানে বিজেপি মেরেছে এরকম অভিযোগও করা হচ্ছে, বিজেপিরও 5-6 জন তাদের মেরেছে, 5-6 জন কর্মী তারাও আহত। তো এই ঘটনাটা কি সত্যি আদৌ নাকি না ওরা মিথ্যে কথা বলছে? বা যদি হয়েও থাকে, আমার প্রশ্ন, তাহলে কি বিজেপি সাংগঠনিক দিক দিয়ে সেই জায়গাটায় উত্তীর্ণ হয়েছে? দেখুন, যখন ঝামেলা স্টার্ট হয় তখন তো এক পক্ষই পড়ে পড়ে মার খাবে না। তো সেখানেতে তারা মারতে এসেছে, আমরা প্রতিরোধ করেছি, সেখানে মার ধরে কোনো ব্যাপার ছিল। দেখুন, আজ মিছিলের মধ্যে যদি ওরা হামলা না করতো তাহলে তো কোনো কথাই আসতো না, আমরা মিছিল করতাম, বেরিয়ে চলে আসতাম। কিন্তু ওরা কি করলো, ওরা এসে সোজা প্রার্থী গাড়ির উপর অ্যাটাক করলো, আমাদের কর্মীদেরকে মারধর করলো, ইনফ্যাক্ট কিছু বাড়িতেও গিয়ে ওরা ভাঙচুর চালিয়েছে। তো সেখানে আমাদের কর্মীরা ছিল ওখানে, তো মারতে এসেছে, মারের প্রতিরোধ করেছে। আমি বলছি বিমানদা, যেটা হচ্ছে যে একটা আমরা দেখি ছবি দেবাংশু এসছে যে একটা ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হচ্ছে, কিন্তু তারপর আপনাদের নেতা কর্মীরা কয়েকজন, হয়তো বেশি 40-50 জন নাকি বলা হচ্ছে, যে তারা অতক্ষণ রোডটা ব্লক করে। এটা কি আপনাদের একটা কৌশল, যে নজিবুল করিমকে যে করে হোক জব্দ করতে হবে, এই তালে এমন একটা ক্যাওটিক পজিশন ঘটিয়ে দেওয়া হোক, নজিবুলের যেটা হয়েছে এফআইআর করো, ওকে নির্বাচনের আগে আউট অফ মার্কেট করে দাও? এটা কি প্ল্যান করেছেন আপনারা? প্ল্যান তো কিছু নয়। তাহলে আমরা যদি প্ল্যান করিই থাকি, আপনি যদি বলেন সেটাই, তাহলে তো নজিবুল করিমও তো বোধহয় আমাদের প্ল্যানে পা দেওয়ার জন্য রেডি হয়ে বসেছিল। আজকে যদি হামলা না করতো তাহলে আমাদের তো প্ল্যান, যেটা বলছেন প্ল্যান তো কিছুই নয়। হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি, আমরা পুলিশকে জানিয়েছি, যেটা সিস্টেম আমরা সিস্টেমে চলেছি, এর জন্য কোনো প্ল্যান কৌশলের দরকার হয় না। তাহলে আমি বলছি, ধরুন এটা খানাকুলে আজকে হয়েছে, কাল পরশু আপনাদের বিভিন্ন যে 7টা বিধানসভায় যে প্রচার চলছে, একবারে চরম পর্যায়ে চলে এসছে প্রচার, মানে আর বেশি দিন হাতে নেই। এর মধ্যে আপনাদের হেভিওয়েট অনেকে আসছেন, আমরা যেটা জানতে পেরেছি। তো সেইখানে ধরুন এই ধরনের প্রচার মিছিলে আক্রমণের মতো ঘটনা, এই ধরনের একজন হেভিওয়েট আসছেন, বিভিন্ন দিকে বাস আটকে দেওয়ার মতো ঘটনা, এবং এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটবে, তাহলে কি বলতে চাইছেন যে সব জায়গায় ঠিক সমভাবে না, সমানভাবে আপনাদের কর্মী সমর্থকরা পড়ে পড়ে মার খাবে না, তারাও আক্রমণে যাবে? আক্রমণ করবে না, প্রতিরোধ করবে, যেটা আমরা বারবার বলে আসছি। আমরা প্রতিরোধ হবে এবং আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশকে জানিয়ে সেইভাবে আমরা চলবো। আজকে দেখুন, ভারতীয় জনতা পার্টি যদি মন করে আজকের দিনে আরামবাগে, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, যদি তৃণমূলের মতো আমাদের দল হয় যে গণতন্ত্র আমরা বিশ্বাস করব না, তাহলে ভারতীয় জনতা পার্টি যদি মনে করে আজকের দিনে আরামবাগে মারপিট করবে, ঝামেলা করবে, তাহলে তৃণমূল কংগ্রেস পারবে না, পেরে উঠবে না। কিন্তু আমরা চাই না সেটা, আমরা মানুষের শান্তি চাই। রাজনীতির সব থেকে একটা বড় প্রশ্ন, মানুষ কিসে শান্তি আছে সেটা দেখার কথা। আমরা কোনো ঝামেলা চাই না, কোনো অশান্তি চাই না। আমরা চাই গণতান্ত্রিক দেশে বাস করি, গণতন্ত্রে সবাই বিশ্বাস করি, যে যার মতো যে যার স্বাধীনতায় চলুক। দেবাংশ, আমরা তো একটা সময় মনে হয় আপনিও লিখতেন কাগজে, আমরাও টিভিতে বলেছি যে নজিবুলের সঙ্গে তো বিজেপির একটা বিরাট বোঝাপড়া নাকি মাঝখানটা শুনছিলাম বিজেপিতে। সেটা তো আমরা বারবারই বিভিন্ন সূত্র মারফত পেয়েছি, রাজ্য জেলা বিভিন্ন সূত্র, যে নজিবুল শুধু কেন, বহু নেতা, প্রথম সারির বহু যুব নেতা বিশেষ করে, তারা কিন্তু অনেকটাই, তুমি নিশ্চয়ই জানো যে তৃণমূলের একটা বিভাজন রয়েছে, ওরা সুস্পষ্ট যে মাদার যুব, এবং এইটা নিয়ে একটা লড়াই ওদের মানে দীর্ঘদিন ধরে চলে আসছে। তো সেই জায়গাটাকে মাথায় রেখে বিজেপির একটা দাবি ছিল যে যুবর থেকে বেশ কিছু মানে বেশ বড় বড় নাম, যেমন তুমি মাত্র বললে নজিবুল করিম, এরকম আরো অনেকে, তো তারা আসার কথা ছিল। তো সেখানে কি কোথাও সেই মানে জায়গাটায় কোথাও মানে আমি এখানে বলতে চাইছি যে সেই কন্ট্রাক্টটা, সেই চুক্তিটা কি শেষ হয়ে গেছিল, মানে সেটা কি আর সে কি নেগেটিভ অ্যানসার এসেছিল? বলতে চাইছি যে এই যে এত মিডিয়ার প্রচার যেটা হচ্ছিল, এগুলো কি সব ফেক, মানে মিডিয়ারই প্রচার, ভিতরে কিছু হয়নি? আমরা শুনছিলাম যেটা যে বিজেপিতে আসতে পারে।
নাকি এরকম দেখুন, কথাবার্তার সঙ্গে হচ্ছিল? নজিবুল করিম বলে না, তৃণমূল কংগ্রেসের আপনাদেরকে আগেও বলেছি, আমি আবার ফের বলছি, 80% নেতা কর্মী কার্যকর্তা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলে। কোনো কোনো কার্যকর্তা তাদের নিজেদের কিছু স্বার্থসিদ্ধি থাকে, করার জন্য আসে, না পেলে ফের আবার তারা ফিরে যায় সেখানে, ঠিক আছে? তো আমরা ভারতীয় জনতা পার্টি একটা আদর্শে বিশ্বাস করি, তো সেই আদর্শ মেনে যারা এই দলে থাকতে পারবে তাদেরকে আমরা প্রথমে বলে দিই। এখন ব্যাপার দেখুন, যখন ভারতীয় জনতা পার্টি আমি প্রথম করতে এসেছিলাম, আমি জেলা সভাপতি হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি করতে আসিনি, আমি এসেছিলাম পার্টিটা হয়ে কাজ করতে। তো কাজ করে গেছি, লোভ ছিল না মনের মধ্যে কোনো। তো আজকে কাজ করেছি, দল মনে করেছে যে ওনাকে দায়িত্ব দিলে ভালো হয়, তো দিয়েছে। তো তৃণমূল কংগ্রেস যারা করে তাদের মধ্যে এখন এতটাই উচ্চাকাঙ্ক্ষা যে আমি যদি এই দলটা ছাড়ি তাহলে আমাকে ওই দলে গিয়ে এইটা পেতে হবে, নাহলে আমি দল ছাড়বো না। তো সেখানেতে কারোর অভিসন্ধি পূরণ হচ্ছে না, তখন এটা তো তৃণমূলের যদি বলেন পূরণ হচ্ছে না, অনেকের তো পূরণ হয়েছে। আজকে অর্জুন সিং বলুন বা যারা এসছেন এরকম হেভিওয়েট যারা এসছেন, তারা কিন্তু কোনো একটা পাওয়ার শর্তেই এসছেন। আজকে ধরুন আজকে অর্জুন সিং এমপি, তারা যদি আসে, আমি বলছি ধরো এলেন এরকম তৃণমূলের, তাহলে কি মানে এটা আমি ধরে নেবো বিমানদা যে তৃণমূল থেকে যারা বিজেপিতে আসছেন, আপনি যে আদর্শের কথা বলছেন, বিজেপির যে আদর্শের কথা বলছেন, সেই আদর্শের জন্য আসছে না তারা, কিন্তু তারা হয়তো কোথাও গিয়ে অনুভব করছেন যে ক্ষমতার একটা বদল হতে পারে, বা ক্ষমতার আমি যদি এইখানে তৃণমূলের হয়ে না দাঁড়িয়ে আমার তৃণমূলের যে সাংগঠনিক যে জায়গাটা সেটাকে আমি বিজেপির হয়ে আমি যদি লিড দিই বা নেতৃত্ব দিই, সেখানে আমি আরো বড় কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাবো, বা আরো একটা বড় লোভের জন্য আসছে। এটা কি আপনার মনে হয় না? দেখুন, ওপর লেভেলে যাদের কথা বলছেন আপনি, কেউ হয়তো এমএলএ ছিলেন, কেউ হয়তো এমপি ছিলেন, কারেন্ট এখন চলছেন, তারা যখন আসে তখন একটা ব্যাপার, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা ভাবনা থাকে। আমি যেটা বলছি একদম লোকাল ইস্যুর কথা বলছি আপনাকে। দেখুন, লোকাল ইস্যু যেটা আমি বলতে চাইছি আপনাদের, যে দাবি রাখতে পারে সেইটা যদি আমরা পূরণ করতে পারি তবেই তো তাকে বলবো না যেটা আমি করতে পারবো না। তাহলে বিমানদা আমরা এটা ধরে নিই যে স্থানীয় ক্ষেত্রে এরকম হবে না তো কোনোদিন, যে বিজেপি এমন একটা শর্ত মানতে বাধ্য হলো এবং এমন একজন তৃণমূল নেতাকে নিতে বাধ্য হলো, সে হয়তো একটা মসনদের জন্য এলো, বা সেই মসনদে আমরা বসাতে বাধ্য হলেন। 1 বছর পর মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে, অনেকে বলবেন যে আমি যেতে পারি কিন্তু আমাকে টিকিটটা দিতে হবে। শুধু টিকিট নয়, হয়তো কেউ ডিমান্ড করবেন ভাইস চেয়ারম্যান, কেউ ডিমান্ড করবে চেয়ারম্যান। সেখানে বিজেপি সেই মানে একটা যে বিজেপির যে কর্মীরা এখন রয়েছেন আপনার সাথে দিনরাত যারা ঘুরছেন, তারা যেভাবে মার খাচ্ছেন, যেভাবে সংঘর্ষে জড়াচ্ছেন, যেভাবে দলের হয়ে একটা অক্লান্ত পরিশ্রম করছেন, তখন যদি তারাই দেখেন যে তৃণমূলের কোনো মানে আগে একটা বড় এতে ছিলেন, আসনে ছিলেন, তিনি এখানে এসেও সেই আসনটা পেয়ে গেলেন কোনো পরিশ্রম না করে, কোনো লড়াই না করে, যেটা তৃণমূলের সময় অনেকে, যেটা সিপিএম থেকে তৃণমূলে এসেও অনেকে পেয়েছে। তো সেইটা সেরকম কিছু ভবিষ্যতে কি ঘটবে না বলছেন আপনার অন্তত সাংগঠনিক জেলায়? দেখুন, আমি একটা কথা বলি, কর্মীদেরও বলি, দর্শক বন্ধুদেরও বলি, আপনাদেরও বলি, যদি আমার অন্তত আমার কনসেপ্টে এটা থাকতো তাহলে আরামবাগ মিউনিসিপ্যালিটি আজকে আর থাকতো না তৃণমূলের। মানে আপনি বলছেন সেই ধরনের কথাবার্তা হয়েছিল? যদি আমাদের সেই টার্গেট থাকতো যে আমার যে কোনো মূল্যে ক্ষমতায়ন চাই, তাহলে কিন্তু আরামবাগ পৌরসভা আজকে থাকতো না তৃণমূলের। এটা আপনারা ভালো করে জেনে রাখুন। তো আমরা সেটা চাই না বলি আজও আরামবাগ পৌরসভা তৃণমূল কংগ্রেসের আছে। তো যাই হোক, সেটা বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, কিন্তু আমি এবার আসছি আরামবাগের বিষয়ে কথা বলতে। এত তো প্রচার হলো, তো কি মনে হচ্ছে প্রচারের দিক দিয়ে কারা এগিয়ে? কারণ তৃণমূল কংগ্রেসের যে প্রচার, সেখানে তো অনেক কিছু হচ্ছে, হেলিকপ্টার আসছে, রোড শো হচ্ছে বড় বড়, দেবাংশ আমরা তো রোজ ছবিও দেখাচ্ছি। আর তপনরাই তো বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে করে মাঝে মাঝে হুটখোলা গাড়িতে যাচ্ছেন বটে, আর বাইক মিছিল করলে ওই 30-40টা বাইক থাকছে আশপাশের গ্রামগুলোতে, শহরে হয়তো একটু বাড়িয়েছেন। এরকম করলে বিজেপি জিততে পারবে? দেখুন, প্রচারের আমাদের সায়েন্টিফিক আমাদের প্ল্যান বানানো আছে, সেই অনুযায়ী প্রচার হচ্ছে। আমরা এলোপাতাড়ি প্রচার করছি না। ওটাও কি সায়েন্টিফিক হবে? ইভিএম কারচুপি না, ওইটা তো আমাদের ইভিএম কারচুপি যেটা বিরোধীরা তকমা লাগায়, ওটা বিরোধীদের চিন্তা ভাবনা। ওরা বলতে থাকে, যখন তাকে বিজেপি রেজাল্ট ভালো হয়েছে আবার চিল্লাই, আর যখন তাকে বিজেপি রেজাল্ট খারাপ হয়েছে তখন চুপ পড়ে যায়। ওটা নিয়ে কিছু বলার নেই, ওটা রাহুল গান্ধীর, মমতা ব্যানার্জির মতো নেতৃত্বদের বলার প্রশ্ন, আমাদের ওই ব্যাপারে কিছু মাথায় নেই। এখন ব্যাপার হচ্ছে
তৃণমূল কংগ্রেস হেলিকপ্টার নামাচ্ছে, চিফ মিনিস্টার আনাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পুলিশে মাঠ ভরাচ্ছে। কালকে লোক হয়নি দেবাংশু? আমাদের ভালোই তো লোক হয়েছে, ছাউনি ভর্তি। চিফ মিনিস্টার আরামবাগে এসেছেন, সেখানে যদি আপনার মনে হয় যে ছাউনি ভর্তি করা লোক কি আরও বেশি কিছু লোক দিয়ে ওখানটা ভরিয়ে দেখানো যাবে, সেটা হবে না। একটা কথা মাথায় রাখবেন, মমতা ব্যানার্জির আগে যখন এসেছিলেন কালীপুর মাঠে, আপনারা জানেন, সেখানেতে এই বাসদেবপুর থেকে কালীপুর পর্যন্ত পুরো রাস্তা জ্যাম ছিল, গোঘাট থেকে জ্যাম ছিল। আজকে বলুন মমতা ব্যানার্জি আরামবাগে এসেছে, খানাকুলে সভা করেছে, আপনি গ্রামে যে খবর নিন মমতা ব্যানার্জি এখানে এসেছে, এই খবরটা গ্রামের লোক জানে কিনা? আপনি মমতা ব্যানার্জির কথা বলছেন, ঠিক আছে, আপনার রাজ্যের হয়তো মুখ্যমন্ত্রী বলছেন, আপনি তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী এনেছিলেন বিপ্লব দেবকে আরামবাগ রেল স্টেশনের কাছে, সেখানে কটা লোক হয়েছিল আপনাদের? এবার দেখুন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী এসেছে বিপ্লব দেব, যিনি আমাদের কিছুদিন আগে, 1-2 মাস আগে, সেখানেতে হয়তো আমরা মাঠ ভরাতে পারিনি। অনেক লোক যারা মাঠের বাইরে থেকে দেখেছে, মাঠে নামতে পারেনি ভয়েতে, কেউ কেউ মাঠে হেলমেট পরেও গেছে, যাতে চিনে ফেললে বাড়িতে গিয়ে মারতে পারে, মারধর করতে পারে। আপনারাও জানেন তার আগের দিন রাত্রেবেলা থেকে কীভাবে একদম তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা নেতৃত্ব এখানে বসিয়ে থেকে সন্ত্রাস করিয়েছে, ফ্ল্যাগ থেকে, ফেস্টুন থেকে, ছেঁড়া থেকে শুরু করে সারা রাত তাণ্ডব চালিয়েছে। আর 3 দিনের নোটিশে আমাদেরকে এই প্রোগ্রামটা করতে হয়েছিল, বিপ্লব দেবের জনসভাটা। আজকে যদি এরকম অনুকূল পরিবেশ যেটা তৃণমূল কংগ্রেসের আছে, বিজেপির থাকতো, তাহলে আমাদেরকে লোক বলার প্রয়োজন হতো না, তাহলে এই মাঠটা ধরতো দূরের কথা, স্টেশন চত্বর ভর্তি হয়ে যেত। এখন বিজেপির পরিবেশ কি অনুকূল না এখনো প্রতিকূল? বিজেপির পরিবেশ তখনও অনুকূল ছিল, এখনো অনুকূল আছে। আমি বলছি তৃণমূলের সন্ত্রাসের কথা বলছি, সন্ত্রাসের কথা বলছি। আজকে দেখুন, আজকে খানাকুলে ঘটনা ঘটলো, আমরা এফআইআর করেছি, যদি পুলিশ অ্যাকশন না নেয় আমরা নির্বাচন কমিশনারের কাছে যাব, আমরা পুলিশ অবজারভারকে জানাবো। এখানে আরেকটা জিনিস বিমানদা, আমার যেটা পরিষ্কার বলছি যে তৃণমূলের কিন্তু একটা পরিষ্কার মুখ আছে, তারা এখন দুটো মুখকে প্রজেক্ট করছে, কিন্তু এটা মানে আপনিও মানবেন বা সাধারণ মানুষও জানে যে তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের যে কোনো ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছে, শফিকুল, যে তিনি নিজে বলছেন যে 42টা আসনেই আমি দাঁড়িয়েছি, আমাকে দেখে ভোট দিন। তো বিজেপির রাজ্যে এখনো পর্যন্ত, যেখানে ভোট ধরুন এতগুলো দফা হয়ে গেল, একাধিক দফা হয়ে গেছে, আর কিছুদিন পরে আমাদের দক্ষিণবঙ্গেও দফাগুলো শুরু হবে, তো সেখানে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে বিজেপির মমতার পাশে দাঁড়ানোর মতো মুখ কোনটা, কাকে আপনি মনে করছেন? আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী, এদিকে আপনার বিপ্লব দেব ছেড়ে দিন, তারা ভিন রাজ্যের, এই বাংলায় দাঁড়িয়ে আপনি কি মনে করছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের নিশ্চয়ই একটা মুখ প্রজেক্ট করতেই হবে, তো সেই প্রজেক্টটা কে, মানে সেই মানুষটি কে? প্রথম বলি, এই ভোটের ক্ষেত্রে যদি আপনারা বলেন, এখানে ভোটটা হচ্ছে লোকসভার ভোট। মমতা ব্যানার্জি যদি বলেন আমি 42টা কেন্দ্রে প্রার্থী, তো আমরা বলি নরেন্দ্র মোদীজি আমাদের 545টা কেন্দ্রের প্রার্থী, ঠিক আছে? যদি আমি বাংলার কথায় আসি, দিলীপ ঘোষের মতো নেতা যেখানে আছে, সেখানে বাংলায় মুখ নেই, কথাটা শুনতেই আমার খারাপ লাগে। উনি তো খুব অ্যাগ্রেসিভ নেতা, হতে পারে, অস্ত্র গরম গরম কথা বলে, হতে পারে, এরকম করে রাজ্য চালানো যায়। সে তো মমতা ব্যানার্জিও বলে, সে তো মমতা ব্যানার্জি পোলাইট নয়। আপনারা ভালো করে বক্তব্যগুলো খেয়াল করুন। দিলীপ ঘোষ, উনি বলেছেন যে আমরা খুব ভদ্রতা দেখাই, যাকে তাকে গ্রেফতার করি না, যাকে তাকে আমরা একসারি না, শুধরাবার সময় দিই, আর আপনাদের দিলীপ ঘোষের কথা বলছেন, ও তো খুব অ্যাগ্রেসিভ। দেখুন, মমতা ব্যানার্জি যদি এই কথাটা বলে থাকে যে আমরা যখন সুযোগ দিই গ্রেপ্তার করি না, হ্যান করি না, ত্যান করি না, আজকে আপনি যান একটা জেলখানায় যান, 100টা লোকের মধ্যে দেখবেন 95টা লোক মিথ্যা কেসে জেল খাচ্ছে, তাদের নামে কোনো কেস নেই, সব মিথ্যা কেসে, ফলস কেস দিয়ে ফাঁসানো হয়েছে। আর সব তো করছে পুলিশ, একদিকে পুলিশ, একদিকে তৃণমূলের গুন্ডা বাহিনী, যেটাকে উন্নয়ন বাহিনী বলছে। আর একটা কথা দেবাংশু যে কথা বললেন, এই ফেস, আমরা আরামবাগে কিন্তু একটা নতুন খুব তর্ক বিতর্ক শুনছি যে আরামবাগ বিজেপির ফেস বলতে বিমান ঘোষ ছাড়া নাকি আর কেউ প্রকাশ্যে আসছেন না, ক্যান্ডিডেটও মাঝে মাঝে হারিয়ে যাচ্ছেন প্রচারে, এত বেশি বিমান ঘোষ খুব ভালো কথা বলতে পারেন বলে, নাকি এর মধ্যে কোনো একটা গ্রুপ পলিটিক্স আপনাদের মধ্যে ঢুকছে? কোনো পলিটিক্স নয়, কোনো গ্রুপ পলিটিক্স নেই, আমরা পুরো প্ল্যান শিডিউল আমরা বসে বানিয়েছি, ঠিক আছে? আমি প্রথমেই বললাম সায়েন্টিফিক পদ্ধতিতে আমরা যেটা ঠিক করেছি বসে, আমাদের যে লোকসভা সঞ্চালন কমিটি আছে, আমাদের জেলা কমিটি আছে, যে প্রচারের আমাদের কিভাবে প্রচারে আমরা আগাবো, এলোপাতাড়িত প্রচার হবে না। কখনো কখনো আমি ক্যান্ডিডেটের সঙ্গে যাচ্ছি প্রচারে, কখনো কখনো ক্যান্ডিডেট এক জায়গায় যাচ্ছে, আমি যাচ্ছি, আবার কখনো কখনো আমি সাংগঠনিক বৈঠক নিতে যাচ্ছি।
শুধু তো প্রচারই শেষ কথা নয়, সংগঠন তো আছে। তো সংগঠনের দিকটা আমি দেখছি, প্রার্থীকে প্রচারের দিকে এগিয়ে দিচ্ছি। এবার সংগঠনের দিক দেখার পরও যেই খালি সময়টুকু থাকছে আমি প্রচারে চলে যাচ্ছি। আচ্ছা বিমানদা, এখানে আরেকটা প্রশ্ন আমি আনবো, সেটা হচ্ছে আমাদের হুগলি জেলায় যে 3টে লোকসভা কেন্দ্র আছে তার মধ্যে আপনি ভালো মতো জানেন যে আমাদের শ্রীরামপুর থেকে যিনি দাঁড়িয়েছেন বিজেপির পদপ্রার্থী, তিনি হচ্ছেন দেবজিৎ সরকার। তো তিনি তার সাথে তার নিয়মিতই যেহেতু আমার যোগাযোগ রয়েছে, তো তিনি একদিন মানে আমাকে প্রকাশ্যেই মানে একবারই সরাসরি বললেন, দেবাংশু আমাদের যা পরিস্থিতি, আমাদের নিরাপত্তা নেই, আমরা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছি, এবং সেই ভুগছি বলেই আমাকে নির্বাচন কমিশন তার কোনো রকম অ্যাপিল ছাড়াই, তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি, কিন্তু তাকে দেহরক্ষী দেয়া হয়েছে, নির্বাচন কমিশন থেকে দেহরক্ষী দেয়া হয়েছে। তো আরামবাগ তো আরো কঠিন জায়গা, আরামবাগে তো অস্ত্রের ঝনঝনানি রয়েছে, আর আরামবাগের মাটিতে মাটিতে বন্দুক পোতা রয়েছে, আপনাকে সেখানে নিরাপত্তা রক্ষী দেয়া হচ্ছে না কেন? নিরাপত্তা দেওয়া হচ্ছে না, বা আপনার প্রার্থীকেও দেয়া হচ্ছে না? আপনি জেলা সভাপতি, আপনাকে তো আগে দরকার প্রার্থীকে, আপনি তো অভিভাবকের মতো তার প্রচারে বিভিন্ন জায়গায় তাকে এগিয়ে দিচ্ছেন, আশঙ্কা করছেন না? সেরকম কিছু এখানে আশঙ্কা কি অমূলক নয়? এটাই আমি জিজ্ঞেস করছি। দেখুন, আশঙ্কা থাকে। একটা কথা বলি, আমার নিরাপত্তা আমার কর্মীরা। আমি আজ পর্যন্ত নিরাপত্তা রক্ষীর জন্য কোথাও বলিনি, কোথাও অ্যাপ্লিকেশন করিনি, কিচ্ছু করিনি। কারণ দেখুন, নিরাপত্তা রক্ষী আমার পেছনে থাকলো, ঠিক আছে, কিন্তু নিরাপত্তা রক্ষী থাকলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আজকে দিলীপদার অত নিরাপত্তা রক্ষী আছে, পেরেছে গাড়ি ভাঙচুর থেকে আটকাতে, পেরেছে সন্ত্রাস থেকে আটকাতে? সে তো দেখলাম লকেট চট্টোপাধ্যায়ের বাড়ি ভাঙচুর হয়ে গেল, পেরেছে কি? অবশ্যই। তো আসল ব্যাপার হচ্ছে নিরাপত্তারক্ষী নিজের দলের কর্মীরা। আজকে আমি আমার দলীয় কর্মীদের ভালোবাসায় আপ্লুত অবস্থায় তাদের মাঝে আছে, এর থেকে বড় নিরাপত্তার কি? তো বাংলায় আমি বলছি, তাহলে দেবজিতের কি ভালোবাসা নেই, তার কর্মীদের প্রতি আস্থা নেই? সেটা অবশ্যই নয়। দেবজিৎদা হয়তো ওখানে ভেবেছে পরিস্থিতি ওরকম আছে, সৃষ্টি হয়েছে। তো না, এটা দেবজিৎদার, আমি প্রথমেই বললাম যে দেবজিৎদা কিন্তু কোনো অনুরোধ করেননি বা তার দেওয়ার জন্য কোনো এজ করেননি, এটা নির্বাচন কমিশন পরিস্থিতি বুঝে তাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বারবার কালকেও তৃণমূল সুপ্রিমো বলে গেলেন যে আপনারা মানে এটা ব্যবহার করছেন, যে নির্বাচন কমিশনকে ব্যবহার করছেন আদার্স, মানে কয়েক জায়গায় কালকে, এবং এটাও বারবার দাবি উঠছে কোটি কোটি টাকা নাকি তারা ছড়াচ্ছে, এবং কালকে একটা কথা বলে গেছেন, আপনাদের সংগঠন আরএসএস আগে হাফ প্যান্ট করে থাকতো, এখন ফুল প্যান্ট, তাদের টাকার বান্ডিল নিয়ে ঘুরছে। তো এই টাকার উৎস কোথায়? এত টাকা স্বাভাবিক, এটা প্রশ্ন। নারদা বলেন যে তৃণমূল কংগ্রেস নারদা থেকে টাকা নেয়, আপনাদের টাকা শুধু ছবি তোলা যায় না বলে জানা যায় না, সোর্সটা কি? শুনুন, 98 সালে যখন বিজেপির সঙ্গে তৃণমূলের জোট ছিল, মমতা ব্যানার্জি ছিলেন, অটলজির সঙ্গে জোট করেছিল, আপনাদের খুব প্রিয় লোক মহিলা ছিলেন। শুনুন, তখন আরএসএস খারাপ ছিল না, তখন আরএসএস ভালো ছিল। এখন আরএসএস খারাপ, এখন বিজেপি খারাপ, এখন বিজেপি পয়সা। মমতা ব্যানার্জিকে দল করতে কে পয়সা দিয়েছিল? ওনাকে বলতে বলুন। পয়সা দিয়েছিল অটলজি। তো বিজেপির থেকে পয়সা নিয়ে তৃণমূল কংগ্রেস দলটার সৃষ্টি হলো। আজকে উনি এখানে পয়সার কথা বলতে আসছেন। বিজেপি অহেতুক কোনো পয়সা খরচা করেনি, উনি সবেতেই পয়সা দেখছেন। এই কারণেই দেখছেন কারণ কর্মীরা মাঠে নেমে কাজ করছেন নিজের পকেট থেকে পয়সা খরচা করে। আজকে একটা কর্মী মার খাচ্ছে, কেস খাচ্ছে, সব তারা নিজেরা চালাচ্ছে। কারণ আপনারা সব করছেন, ভোটে খরচা করে সব করছেন, কিন্তু মানুষকে আপনারা কিন্তু বিরাট ঢপ দিয়েছেন। 15 লাখ টাকা করে বলেছেন অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কালকেও মুখ্যমন্ত্রী এই রাজ্যের সুপ্রিমো অভিযোগ করেছেন, বললেন যে 15 লাখ টাকা। এই গল্পটা কি? এটার অ্যাকচুয়াল ঘটনাটা কি? 15 লাখ টাকা করে এত লোক মিডিয়াকেও দেবার কথা ওই শুনিনি, আমাদের কাছে আসেনি। এই 15 লাখ টাকা গল্পটা কি একটা বলুন তো? সব জায়গায় শুনছি। আপনি মোদিজির যে ভাষণে কথাটা এসেছিল ডিমনিটাইজেশনের পর, বক্তব্যটা একটু ভালো করে শুনতে হবে। উনি বলেছিলেন যে এই বিমুদ্রাকরণের ফলে যদি কালো টাকাগুলো ধরা পড়ে, সব কালো টাকা যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে প্রত্যেক গরিবের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে। তো সেই সাউন্ডটা আমার কাছে নেই, ভিডিওটা নেই, ক্লিপিংটা, ভিডিও ক্লিপিংস আছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো ওইটু আমি বলছি যে আজও কালকে তৃণমূল সুপ্রিমো, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও একই কথাটা বলছেন। আমরা তো আপনাদের ডিসপ্লে কথা দেখছি না যে মুখ্যমন্ত্রী এই ভাষণ দিয়েছেন, তার অপব্যাখ্যা এই হচ্ছে। ওটা তো কালকেও বলে গেলেন, সবাই বলে যাচ্ছেন, আপনারাও তো কই প্রচার করছেন না। দেখুন, এই 15 লক্ষ টাকার ব্যাপারটা যেটা ইস্যু ধরে প্রচার করছে, এটা পাবলিকও গুরুত্ব দেয় না, আর তৃণমূল কংগ্রেস বলতে হবে। যেমন এখন দেখুন বলছে চৌকিদার চোর হ্যাঁ,
কথাটা বলছে। না, কালকে কিন্তু একটা কৌশল আমি দেখলাম, হ্যাঁ, উনি চৌকিদার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি কিন্তু একবার উচ্চারণ করেননি, মানে যারা ছিলেন মব থেকে ওটা ভেসে আসছিল। কেউ কেউ বলছেন কি করে উচ্চারণ করবেন, কারণ উনি তো দেখেছেন ওনার সহমর্মী রাহুল গান্ধীকে কিভাবে সুপ্রিম কোর্টে মাথা নিচু করে ক্ষমা চাইতে হয়েছে, তো উনি চাইছিলেন না যে আমাকে আবার ফের সুপ্রিম কোর্টে যে ক্ষমা চাইতো। আপনারা নেত্রীর বিরুদ্ধে মন্তব্য করেননি? বিভিন্ন রকম কটু মন্তব্য আপনাদের নেতারাও করে থাকেন। কটু মন্তব্য করে থাকেন, উনি যেটা করেছেন সেটা বলছেন, তো সেটা কটু হলে কটু না। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে তুমি যেহেতু তুললে নারদা কাণ্ড, সেহেতু একটা জিনিস দেখেছো যে এইরকম অভিযোগও বারবার শোনা যাচ্ছে, বিভিন্ন মহল থেকে আসছে যে নারদা কাণ্ড, সারদা কাণ্ড, এইসব নানা রকম যে তৃণমূলের হেভিওয়েটদের জড়িয়ে পড়া, তাদের ছবি ভিডিও প্রকাশ্যে আসা বা এইগুলো নিয়ে তদন্তে একটা খুব টেকনিক্যালি জায়গাটাকে আস্তে 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 ডিলে করা হচ্ছে। এখানেও নাকি বিজেপির সাথে তৃণমূলের একটা, এটা সিপিএম বলছে, সিপিএম কংগ্রেস বলছে যে এটা গট আপ হয়েছে। তাহলে আপনারা এরকম আমাদের ক্যামেরার সামনে, আরামবাগ টিভির সামনে গরম গরম কথা বলছেন, ভিতরে ভিতরে তো সব গট আপ খেলা, তাহলে কোথায় গেল? আমরা কদিন আগেও তো না, কারণ এটা তো ছবি দিয়ে স্টিং অপারেশন হয়েছে। আমরা দেবাংশ আমরা ভেবেছিলাম যে হয়তো বিজেপি একটা চাল খেলেছে যে নমিনেশন ফাইল কমপ্লিট, তারপর ব্যাপারটাকে উটকাবে, যাতে করে আর ওই সময় প্রার্থী চেঞ্জ না। এই ধরনের কোনো পদক্ষেপ আর নেওয়া হলো না, এটা কেন? দেখুন, আমরা খুব গুলিয়ে ফেলি, যেন মনে হয় সিবিআই বিজেপির পোশাকেও আমরা হ্যাঁ সেন্ট্রাল আছি, কিন্তু সিবিআই বিজেপির যদি কি একটা মোর্চার পার্টি হতো, কি একটা মাদার পার্টির সঙ্গে যুক্ত থাকতো, তাহলে ঠিক আছে যে বিজেপি এটা করাতে পারছে না। ফল্ট আমার, সিবিআই এর কাজ করবে, সেখানে বিজেপির কি ভূমিকা আছে? কেন আমরা মুকুল রায়ের টেপ প্রকাশ পাইনি? একটা অডিও টেপ এসেছিল যে অমক অমক আইএস অফিসারকে আইপিএস কে চমকাতে হবে, আসেনি? মুকুল রায়ের টেপ প্রকাশ হয়েছে, টেপটা সত্যতা যাচাই করা গেছে কি? প্রকাশ তো অনেক কিছু হয়েছে, তার সত্যতা যাচাই করা গেছে কি? যায়নি। তো এই কিছুদিন আগে একটা ভিডিও টেপ প্রকাশ হয়েছিল যে অর্জুন সিং এর সঙ্গে মুকুল রায়ের কথা চলছে, তো সেখানেতে ওই টেপ ভিডিও এগুলো যতক্ষণ না প্রমাণ হয় অভিযোগ আকারেই থাকে, এগুলোর কোনো ভ্যালু নেই। আর সিবিআই কাজ করছে, সিবিআই কেন ডিলে করছে, কি কারণে করছে, সেটা সিবিআই বলতে পারবে, এটা বিজেপি কি করে বলবে? তার মানে ভোটের আগে আর না। আর একটা জিনিস কি, 100% বুথের দাবি আমরা যে বারবার দাবি করছে, বিশেষ করে বিজেপি পক্ষ থেকে, যেহেতু এখন প্রধান বিরোধী দলই তারা দেখা যাচ্ছে, যে বারবার তারা দাবি করছে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী দেয়া হোক। তো সেখানে ব্যাখ্যা করেছেন কালকে তৃণমূল সুপ্রিমো, কারণ আদার্স বাহিনী রাখলে এজেন্টের কাজটা করবে বিজেপির না। কিন্তু আর একটা জিনিস শফিকুল, যদি তিনি দাবি করেও থাকেন, আমি ধরে নিচ্ছি, কিন্তু সেখানে 92%-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেখানেও কিন্তু মানুষকে মরতে হচ্ছে, এটা আমরা দেখছি। তাহলে কি পশ্চিমবঙ্গে যে সশস্ত্র পুলিশ যারা থাকছেন ওখানে বুথে, যারা দায়িত্বে রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী একটা বুথে একজন কি দুজন দেয়া থাকে, এত বড় একটা যখন ঝামেলা হয় বা হয় সামলাতে হয়, কিন্তু সশস্ত্র পুলিশ বা সেই কনসার্ন যে থানা আছে তাদেরকেই সামলাতে হয়। তাহলে এখানে আপনার কি মনে হচ্ছে যে এখানে সুস্থভাবে ভোট হওয়া সম্ভব? কেন্দ্রীয় বাহিনী যদি 100% বুথেও থাকে, তাহলে কি আরামবাগের সেই জায়গাটা, সাংগঠনিক যে শক্তি জায়গাটা, সেটাকে আপনারা এখনো পর্যন্ত সেই তৃণমূলের কাছাকাছিও আসতে পেরেছেন? তৃণমূলের তো কোনো সংগঠনই নেই। আপনাদের সংগঠন আছে, আপনি এজেন্ট দিতে পারবেন সব বুথে? এবার বলি আপনাকে, সব বুথে আমরা এজেন্ট দিতে পারবো না, এটা যেমন সত্যি, তেমন তার সঙ্গে সঙ্গে এটাও সত্যি আমরা কিন্তু 75% বুথে এজেন্ট দেব। 2011 সালে যখন বাম শাসনের অপশাসনের সমাপ্ত ঘটে, আরো কম, তখন তৃণমূল কংগ্রেস কটা বুথে এজেন্ট দিয়েছিল? সেটা তুলনাটা ঠিক, কিন্তু তখনকার যে সিনারিওটা, যে সময়টা আপনি উল্লেখ করছেন, একদিকে বামেদের দীর্ঘ 34 বছর ধরে তারা শাসনকালের পর একটা জগদ্দল পাথরের মতো শেষ 10 বছর তারা ধুঁকছে, তারা শুদ্ধিকরণের চেষ্টা করছে, তার মধ্যে পর পর ঘটনা ঘটে যাচ্ছে, নেতাই, নন্দীগ্রাম, সিঙ্গুর, এই ধরনের, এবং সেখানে মিডিয়া, আমি বলবো ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে, এবং প্রিন্ট মিডিয়ার বেশ খানিকটা অংশ ক্রমাগত মমতাকে
সাপোর্ট করে যাচ্ছে, তার শুধু সাপোর্ট বলবো না, তারা একটা নিরপেক্ষ ভূমিকা পালন করে যাচ্ছে, দেখাচ্ছে, ঘটনাগুলো মানুষের সামনে তুলে ধরছে। রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ বুদ্ধিজীবী তারা মিছিল করছেন, অপর্ণা সেনের মতো লোক মিছিল করছেন। এই যে সিচুয়েশন, আমি আবার রেস ধরে বলছি, তখন এই যে সিনারিগুলো ঘটছিল তখন কোথাও একটা ক্লিয়ার ইন্ডিকেশন আসছিল যে পরিবর্তন অবশ্যম্ভাবী। তো সেই সিচুয়েশনটি কি এখন তৈরি হয়েছে? তাহলে আপনারা কি আশাবাদী? 2009 সালে ফিরে যান, যখন লোকসভা ভোটে যে তৃণমূল 18টা সিট পেয়েছিল, সেই ফেজে আপনারা আছেন বলছেন। তো 2009-এর সঙ্গে 2019-কে মিলিয়ে দিন, দেখুন এক হয় কিনা। আপনি তো 11 কথা বলছেন, 11 তো 21 সালে আসবে। এখন আপনি 9-এর সঙ্গে 19টা মিলিয়ে দিন, তাহলে আপনি এর ফারাকটা বুঝতে পারবেন। মুকুল রায় তো নিজে বলেছেন এই 2-3 দিনের মধ্যে যে 100 জন তৃণমূল বিধায়ক নাকি লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বিজেপিতে যোগদানের জন্য। তো এই যে বিজেপির মুকুল রায় যে মাঝে মাঝে এই ধরনের কথাগুলো বলছেন, এটা কি মানে পলিটিক্যাল একটা মানে উত্তেজনা তৈরি করার জন্য নাকি? এটা আপনাদের পলিটিক্যাল উত্তেজনা নয়। মুকুলদা যে কথাগুলো বলেছিল দলে জয়েন করার পর, আপনারা সবাই লক্ষ্য করেছেন, সেই কথার 100% যদি পূরণ না হয়, সেখানে 70% কিন্তু পূরণ হয়েছে। আজকে এমন এমন লোক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির দিকে এসেছে। তো হয়তো 100 জন এমএলএ আসবে কি আসবে না সেটা সময়ের অপেক্ষা। মুকুলদা কোনো একটা চিন্তা ভাবনা থেকে বলেছেন, আমি ওই ব্যাপারে যাচ্ছি না, কিন্তু উনি যে কথাগুলো বলেছিলেন সেই কথা কিন্তু 70% বাস্তবের সঙ্গে মিল আছে। কিন্তু বিমানদা এটাও তো ঠিক যে একজন যখন সে অতটা স্যাক্রিফাইস করে অতটা সে দলটা, তো আপনিও জানেন যে তৃণমূল কংগ্রেস তো মুকুল রায়ের হাত ধরে হয়েছে। তিনি অফিসিয়ালি যদি বলো, টেকনিক্যালি যদি বলো, মুকুল রায়ের দল। তো সেইখানে তার যে সংগঠন ছিল, তিনি বেরিয়ে নতুন দল না করে তিনি যে বিজেপিতে এলেন, এই ধরনের যে একটা পলিটিক্যাল কালচার তৈরি হলো, এবং সেই কালচারটাকে আপনি মনে করেন না যে এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা, যেটা পরবর্তীকালে আপনাদের সাথেও উনি করতে পারেন বা কোনো বড় নেতা করতে পারেন যারা তৃণমূল থেকে আসছে? এটা তৃণমূলের একই মানে এই যে আঘাতটা, এটা আপনাদেরও পরে ফিরে আসতে পারে না? একটা অ্যাড করি, তৃণমূল কংগ্রেস তো অলরেডি বলতে শুরু করেন এই সব ক্ষেত্রে এক্সপায়ারি ডেট এক্সপায়ার হয়ে গেছে, বাতিল ওষুধ আপনাদের দলে ঠেলে দিয়েছে। মুকুল রায় কি কারণে দল ছেড়েছে সেটা মুকুলদা সবার সামনে বলেছে, সেটা আমার বলার প্রয়োজন পড়ে না। এখন ব্যাপার হচ্ছে মুকুলদা ওই দল ছেড়েছে, এখানে এসেছেন, আবার ভবিষ্যতে আপনারা যেটা বলছেন যে এখান থেকে ছেড়ে অন্য কোথাও যেতে পারে, আশঙ্কা করা যেতে পারে। দেখুন, দল পরিবর্তন তো ভারতবর্ষের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে অনেক দেখেছি আমরা, দল পরিবর্তন হয়, 1, 2, 3টে দল পরিবর্তন হয়। এখন ব্যাপার হচ্ছে দল পরিবর্তন হতেই থাকে। এখন মুকুল রায় বিজেপিতে এসে বিজেপির যে আদর্শটা, সেইটা মানতে পেরে আদর্শ মেনে যে কাজগুলো করছেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। উনি বিজেপির অবস্থা যখন খারাপ হবে তখন ছেড়ে যাবেন কিনা সেটা পরের কথা, আমি জানি না, কিন্তু এই মুহূর্তে মুকুল রায় পুরো আমাদের যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, সেই আদর্শ মেনে চলছেন এবং সেই কালচারেই কাজ করছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাই যখন উঠলো, 1971 সাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন বাংলা ভাগ, এই যে ব্যাপারটা, বঙ্গভঙ্গ, এই যে জায়গাটায়, তখন যখন বাংলাদেশ পশ্চিমবঙ্গও পাকিস্তানে ঢুকে যাওয়ার একটা সুযোগ, মানে একটা চক্রান্ত তৈরি হয়েছিল, তখন কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি আটকে ছিলেন এটা, যে এই জায়গাটা এদিকে থাকবে, কারণ এখানে তিনি কোনো ধর্ম বা সেই জায়গাটাকে বারবার উচ্চ মানে সেন্ট্রালে কেন্দ্রের কাছে এটা বোঝাতে পেরেছিলেন এবং সেই জায়গাটা তিনি সফলও হয়েছিলেন। কিন্তু তিনি একটা জায়গা সফল হতে পারেননি, সেটা হচ্ছে যে 2 বাংলাকে এক করে রাখা, ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে দুটো বাংলাকে এক করে রাখা, এটা তার অপূর্ণ স্বাদ। অর্থাৎ তিনি হাফ ডান করেছেন, হাফ এখনো পারেননি। তো সেই স্বপ্নটা কি আপনারা দেখেন? স্বপ্ন কি করে দেখেন? সেটাকে কি পূরণ করা যায়? বিজেপির বিরুদ্ধে তো এমনি তকমা উঠছে যে বিজেপি যদি আসে তারা চীন থেকে নাকি দাড়ি চাঁচা মেশিন আনবে, যেখান দিয়ে কয়েক হাজার মুসলমানদের দাড়ি চাঁচা হবে। এটা তো খবরে বেরিয়েছে, আপনাদের নেতা কেউ একজন বলেছেন। একদমই হাস্যস্কর কথা। দেখুন, এত বড় পলিটিক্যাল দল, সবার কে কোথায় আছেন, 2-1 জন একটু উলট পালট মন্তব্য করছেন, তাকে দেখে শোকজ করা হচ্ছে, এই কথাগুলো কোনো দাম নেই। আর এটা কি মানেন যে বিজেপি একেবারে কট্টর হিন্দুত্ববাদী দল এবং মুসলিমদেরকে দেখতে পারে না, বা মুসলিমদের ভাগ্যে খুব খারাপই আছে যদি আবার সরকার ফিরে আসে আপনাদের, যেটা বিরোধীরাও তুলে ধরছে বারবার? সব থেকে বড় সাম্প্রদায়িক দল তৃণমূল কংগ্রেস, বিজেপির ওপর যে তকমা ছেটে দেওয়া হচ্ছে আজকে, দেখুন পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষ জুড়ে আপনি লক্ষ্য করুন, উত্তরপ্রদেশে দেখেছেন আপনারা যে ভোট হয়েছে, বিধানসভা ভোট, সেখানে মুসলিম কত শতাংশ ভোট বিজেপিতে পড়েছে। আজকে মুসলিমদের 3 তালাক বিল
3 তালাক বিলের বিরোধিতা সব দল করেছে, একমাত্র বিজেপি সেই 3 তালাক বিলটা এনেছে এবং সেটাকে সফল করেছে। আজকে মুসলিমদের জন্য বিজেপির একটাই বক্তব্য, ভারতীয় জনতা পার্টি একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে সবাইকে সমান প্রাধান্য দেওয়া হোক, কোনো একটা শ্রেণীর প্রতি যেন বিশেষ কিছু নজর না দেওয়া হয়, যেটা মমতা ব্যানার্জি করছেন। আপনাদের ওই শুধু ইমাম ভাতা নিয়ে আপনাদের চোখটা টাটিয়ে গেল, ইমাম ভাতা দিচ্ছে বলে মনে হচ্ছে মমতা ব্যানার্জি অনেক কিছু করছে। না না না, ইমাম ভাতাটা তো অ্যাকচুয়ালি ওয়াকফ বোর্ডের টাকা থেকে দেওয়া হয়। ইমাম ভাতা দিতেই পারে, কোনো অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে যদি ইমাম ভাতার সঙ্গে সঙ্গে উনি পুরোহিত ভাতা যেটা পরে করলেন করতে পারতেন, তাহলে তো কোনো কথাই আসতো না। আর সাম্প্রদায়িক দল বলছেন মমতা ব্যানার্জি তো ইফতার পার্টিতে ইফতার করতে যান, রেড রোডে ঈদের নামাজ পড়তে যান, আবার পুজো দিতে যান, চার্চে যান, সব ধর্মকে নিয়ে চলছে। আপনি কি আপনারা শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম আপনি কি মানেন এটা? আমি হিন্দু, কেউ মুসলিম, আমার ধর্ম কাছে, ওনার ধর্ম ওনার কাছে। মমতা ব্যানার্জি হিন্দু, মুসলিম, কোনো ধর্ম ছোট নয়, সব ধর্ম সমান আমরা বিশ্বাস করি। তো সেখানে মমতা ব্যানার্জি নিজে হিন্দু হয়ে উনি যদি নামাজ পড়তে যান, এটা কি আপনাদের যে ধর্মকে অপমান করা হয় কি হয় না? এটা একটা মুসলিম বন্ধুকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করে আমাকে বলুন কেন যাচ্ছে তাহলে? শুধু রাজনৈতিক স্বার্থে। ওকে, সেই অর্থে আপনি বলছেন সাম্প্রদায়িক। এবং আমরা আরামবাগের পাটে ফিরে আসি, আরামবাগের কয়েকটা ব্যক্তিত্বকে নিয়ে আমরা আলোচনা করবো। প্রথম কথা, অপূর্ব পোদ্দার কেমন ক্যান্ডিডেট? নিশ্চয় আপনি বলবেন আপনাদের কাছ থেকে, আপনাদের ক্যান্ডিডেটের তুলনা করে বলবেন, কিন্তু উনি তো 5টা বছর কাজ করেছেন এখানে। 5টা বছর এখানে কোনো কাজ করেননি, 5টা বছর উনি এমপি ছিলেন, কোনো কাজ করেননি। একটা আঙুল দিয়ে দেখান। এত লাইট, আপনি তো আরামবাগ শহরে থাকেন, বড় বড় লাইটের অপূর্ব পোদ্দার ছবি, কৃষ্ণচন্দ্র সাঁতরার ছবি, স্বপনদের ছবি, লাইটগুলো, ওই কাজটাই করেছেন, ওই লাইট নিয়ে নিজেদের অ্যাড দিয়েছেন, ওই কাজটাই করেছেন, মানুষের কোনো কাজে লাগেনি। আজও আমি আবার বলছি আপনাদের কাছে, গ্রাম বাংলায় গেলে আমাদের এখানকার এমপি কে নাম বলতে পারবে না, অপরূপা পোদ্দারকে চেনে না। আজও বলছি আপনাকে, অপরূপা পোদ্দারকে অনেক লক্ষ লক্ষ মানুষ আরামবাগ লোকসভায় এখনো চেনেও না। তাহলে যখন প্রচারে বেরোচ্ছেন এরকম ফুল ছড়া হচ্ছে, গলায় মালা দেওয়া হচ্ছে, এগুলো সব কি সাধারণ মানুষ দিচ্ছে না? দলীয় কর্মীদেরকে ফিট করছে, তারা দিচ্ছে। আপনি লক্ষ্য করুন, আপনি বললেন যে রোড শো বেরোচ্ছে অনেক লোক, আপনি অপরূপা পোদ্দারের সঙ্গে 20-30 জনের বেশি কর্মী কার্যকর্তা থাকে না প্রচারেতে। দেবাংশু? না, এটা যেহেতু পুরোপুরি একটা রাজনৈতিক বক্তব্য, উনি ওনার মতো বলেছেন। তবে আমি যেটা দেখেছি, আমি চোখে যেটা দেখেছি, আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় যেখানে প্রার্থী যাচ্ছেন সেখানে রোড শো হচ্ছে, এবং এটা তো স্বাভাবিক শফিকুল, এটা তো প্রশ্ন করার নেই। তারা এখন রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে, তাদের ক্ষেত্রে লোক জড়ো করা যেমন সুবিধের, তেমনি তুমি দেখেছো ওদিকে প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রোড শো আমরা দেখেছি, হাজার হাজার লোক, ফুল বেলপাতা, তার ফুলের মালা, বড় বড় গাড়ি, সেই গাড়িগুলো মানে সেরকমই তো আমরা সেরকম দেখছি। মানে এটা তো ভোটটাকে বলাই হচ্ছে যে এটা একটা উৎসব, তো উৎসবই যদি হবে তাহলে সেখানে তো তোমার এরকম কন্ট্রাকচুয়াল ব্যাপার থাকবেই, মানে ফুল বেলপাতা এরকম থাকবে। আপনি বলছেন চেনেন না, অপূর্বা পোদ্দারকে চেনেন না, আপনারা ক্যান্ডিডেটকে কতজন চেনেন? তপন রায়কে তো ক্যান্ডিডেট হওয়ার পর আমরা মিডিয়া দেখালাম, তবে লোক জানতে পারলেন। আমার ক্যান্ডিডেট তো এখনো জেতেননি, এই প্রথম দাঁড়িয়েছে। 5 বছর কাজ করতে দিন। একজন মানুষ যদি বলে আমি চিনি না তপন রায়কে, তখন আপনি আমাকে স্টুডিও জিজ্ঞাসা করবেন। এখন তো আমরা ক্যান্ডিডেট করেছি, সবে ক্যান্ডিডেট করেছি, আর উনি তো 5 বছর কাজ করেছেন, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। উনি তো 5 বছর এখানে কাজ করেছেন। ঠিক আছে, আমি বলছি অপূর্ব পোদ্দারকে চেনেন না, অপূর্ব পোদ্দার কাজ করেননি, শক্তিমঙ্গল মালিক কাজ করেননি, 5টা বছর সৎ নির্ভীক মানুষ কাজ করে গেছেন। আপনাদের ক্যান্ডিডেটকে ভোট না দিয়ে, এই শুধু ভোট দেবে আপনাদের ক্যান্ডিডেটকে, শক্তিমোহন মালিকও তো জিততে পারেন। সিপিএম এখন সাইড মোডে পরিণত হয়েছে, তৃণমূলের বি টিম হয়েছে। সিপিএম অনলি ক্যান্ডিডেট দিয়েছে বিজেপিকে হারানোর জন্য, তৃণমূলকে হেল্প করার জন্য। আমার কাছে খবর আছে অনেক এখানকার আমাদের আরামবাগ লোকসভার কিছু এমএলএ সিপিএম নেতাদের বাড়িতে গিয়ে পড়ে আছে, যে ভোটটা তারা বলে দিন যেন সিপিএমকে না দিয়ে ভোটটা নষ্ট না করে তৃণমূলকে দিন। আপনারা জানেন যে মমতা ব্যানার্জিও কিছুদিন আগে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যে সিপিএম আপনাদের ভোটটা নষ্ট না করে তৃণমূলে দিন, কংগ্রেস আপনাদের ভোটটা নষ্ট না করে তৃণমূলে দিন। সুপ্রিমো বলছেন, দলের সুপ্রিমো।
তো সেখানে সিপিএম এখন তৃণমূলের বি টিম হিসাবে কাজ করছে, শক্তিমোহন মালিকের কোনো ভূমিকা নেই। আপনারা ওই কথা বলছেন, এ তো সবসময় আবেদন তো করতেই পারে। আপনারা যদি তৃণমূল কংগ্রেসের কেউ আপনাদেরকে কোনো ভোট না দেয়, আপনারা কোনদিন জিততে পারবেন না। তো নিয়মই তাই যে হাওয়া বদল হলে মানুষ ভোটটা বদল করে, এটা আবেদন করতেই পারেন। কিন্তু তার মানে এই নয় যে অপূর্ব পোদ্দারের যে ক্যারিশমা নেই, তার সংগঠন নেই, ভোট পাবেন না। এটা আপনারা একটু রাজনৈতিক কথা বলতে হয় বলে হয়তো বলছেন, সত্যি আপনি বিশ্বাস করেন যে অপূর্ব পোদ্দারের সেই ক্যারিশমা নেই? দেখুন, তৃণমূল কংগ্রেস দলের মধ্যেই একটা বড় পার্সেন্টেজ ওনাকে ভোট দেবে কিনা ডাউট আছে। আমি আমার অন্য পার্টির কথা যাচ্ছি না। আজকে কেন মমতা ব্যানার্জি এই কথা বলছেন? কারণ উনিও জানেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা পার্ট ভোট দেবেন না ওদের ক্যান্ডিডেটকে। টাকা ছড়াচ্ছেন? আমরা টাকা ছড়ানোর প্রয়োজন পড়ে না। আমি বারবার বললাম যে দেখুন, নির্বাচন কমিশনারের সিস্টেম আছে, একজন লোকসভার প্রার্থী সর্বোচ্চ 70 লক্ষ টাকা খরচা করতে পারে অফিসিয়ালি। আনঅফিসিয়ালি চারদিকে কে কি করে খরচা করবেন? আপনি রাস্তা দিয়ে গাড়ি যদি কেউ নিয়ে আসে, টাকা নিয়ে আসে, গাড়ি পুলিশ ধরবে, সেখানে সেন্ট্রাল বাহিনী থাকছে, ফোর্স থাকছে। টাকার প্রশ্ন বিজেপির কাছে আসে না, বিজেপির কাছে প্রশ্ন আসে কাজ করার প্রশ্ন। আজকে আমার দলীয় কর্মীরা মার খাচ্ছে, কেস খাচ্ছে, আজকে আমরা নিজেদের মধ্যে পয়সা এক কাট্টা করে সেখানে জমা করছি, তারা নিজেদের খরচা নিজেরা করছে, অনেক কষ্ট করে দলটা করছে। তৃণমূল কংগ্রেসের মতো চিট ফান্ডে লুট করা টাকা নিয়ে তারা খরচা করছে না। কথায় আছে যে বিজেপি পারচেস হয় না, বিজেপির তো প্রচুর টাকা। বিজেপির প্রচুর টাকা। আমাদের দেখুন, আমরা আরামবাগ লোকসভার কথা বলতে পারি, আমি তো বাইরে বলতে পারবো না। আরামবাগ লোকসভায় আমরা লড়াই করছি, আমরা লড়াই করতে গিয়ে যে রসদ প্রয়োজন হয় সেই রসদ আমরা পাচ্ছি। এই কারণেই পাচ্ছি কর্মী কার্যকর্তাদের উৎসাহ এবং তাদের যে মানসিকতা, নাচরবান্ধা মানসিকতা, যে আমরা জিতবই দাদা, আমরা জিতবই, আমরা যাচ্ছি, এবং তাদের যদি আমাদের জমি বিক্রি করতে হয় জমি বিক্রি করব। আমরা একটা জানি দেবাংশু, যে রাজনীতিতে দুটো জিনিস হয়, একটা হচ্ছে তো অটোমেটিক সাধারণ মানুষ ভোট দেবে, আর একটা হচ্ছে কিছু লিডারকে আনা, যেটা মুকুলরা যেটা করছেন। তো আমরা তো এখানে আরামবাগে জানি যে তৃণমূল কংগ্রেসের চাণক্য বলা হয় স্বপন নন্দীকে। স্বপন নন্দীকে আপনারা দলে আনতে পারছেন না? ওনাকে আনলেই তো তৃণমূল কংগ্রেস আরামবাগে অনেকটা চলে আসবে। আপনারা জানি না ও তৃণমূল কংগ্রেসের কাকে আনলে আরামবাগেতে সবাই চলে আসবে, আমার জানা নেই। কারণ কার কাছে কটা লোক আছে আমার সত্যিই জানা নেই, আমার জানার প্রয়োজনও পড়ে না। আর কোনো হেভিওয়েট এমন আরামবাগে নেই যাকে আনলে পুরো আরামবাগটা ভেঙে যাবে। তৃণমূল কংগ্রেসের মধ্যে ছিল সিপিএমের সময় অনিল বসু, কিন্তু এখন কোনো হেভিওয়েট নেই তৃণমূল কংগ্রেসের মধ্যে যাকে আমরা দলে যদি নিয়ে আসি যে আরামবাগে পুরো তৃণমূল কংগ্রেসটা ভেঙে পড়বে। একতা নেই বলছেন তৃণমূল কংগ্রেস, সেটা তো আপনারা জানেন, আপনারা খবরে দেখাচ্ছেন, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব, ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব, ওখানে মার্ডার, ওখানে খুন, ওখানে ছিনতাই, তো চলতেই থাকছে। আচ্ছা, এখানে বিমানদা একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্যের একটা শাসক দল এবং কেন্দ্রের একটা শাসক দল। ওকে, আমরা এটা নিয়ে একটা আলোচনা করব, কিন্তু এখন ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে আসছি আরো একজন নতুন অতিথিকে নিয়ে। দেখতে থাকুন।